বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা আলে ইমরানের 1 থেকে 4 নম্বর আয়াতের তেলাওয়াত ও তরজমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহু লা الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام. والله عزيز ذو انتقام. صدق الله العلي العظيم. بسم الله الرحمن الرحيم. আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্য তাওরাত ও ইনজিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী, দণ্ডদাতা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 19 ফেব্রুয়ারি, 6 ফাল্গুন এবং ফার্সি 1 ইসফান্দ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 8:30টায়, ভারত সময় রাত 8টায় এবং তেহরান সময় সন্ধে 6টায়। আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9440 কিলোহার্টজে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে।
ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে থাকবে পরমাণু সমঝোতার বাড়তি প্রটোকল বন্ধ ইস্যুতে পশ্চিমাদের যৌথ বিবৃতি এবং আমেরিকার দ্বিমুখী পদক্ষেপ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশে আলুর দাম কম থাকায় চাষিদের হতাশা সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে পাশ্চাত্যের জীবন ব্যবস্থা শীর্ষক ধারাবাহিক আলোচনা। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে সাক্ষাৎকার ভিত্তিক সাপ্তাহিক অনুষ্ঠান আলাপন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ। রেডিও তেহরান, বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরান বিরোধী ট্রাম্পের দুটি সিদ্ধান্ত বাতিল করলেন মার্কিন প্রেসিডেন্ট, বিনা শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় তেহরান। মার্কিন একাধিপত্যবাদের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নকে ভূমিকা পালন করতেই হবে বলেছেন ইরানি প্রেসিডেন্ট। বিএনপির আন্দোলন দূর আকাশের নীলিমা, দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না, ওবায়দুল কাদেরের তির্যক মন্তব্য। এবং ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে হামলা, পাল্টা হামলায় 3 গেরিলা ও 3 পুলিশ সদস্য নিহত। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে যে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে তার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাতিল করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এর পাশাপাশি তিনি ইরান এবং পরমাণু সমঝোতার অন্য পক্ষগুলোর সঙ্গে এই ইস্যুতে আলোচনায় অংশ নেওয়ার প্রস্তাব দিয়েছেন। গত 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেওয়ার পর ইরান ইস্যুতে এই প্রথম জো বাইডেন ট্রাম্প প্রশাসনের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পরিবর্তন করলেন। বাইডেনের পক্ষ থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে দেওয়া এক চিঠিতে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত রিচার্ড মাইলস বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে দেওয়া 3টি চিঠি প্রত্যাহার করছে ওয়াশিংটন। 3টি চিঠির মাধ্যমে ট্রাম্প প্রশাসন জাতিসংঘকে জানিয়েছিল যে ইরানের বিরুদ্ধে জাতিসংঘের আগের নিষেধাজ্ঞা পুনর্বহাল করল আমেরিকা। মার্কিন রাষ্ট্রদূতের দেওয়া চিঠি বার্তা সংস্থা এপির হাতে পড়েছে। তাতে মাইলস বলেছেন, 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতার সিদ্ধান্ত বাদ দিয়ে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হয়েছিল, কিন্তু তা আর পুনরুজ্জীবিত হচ্ছে না। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের ইরান বিরোধী কিছু পদক্ষেপ বাতিল করার পর তেহরান বলেছে নিঃশর্তভাবে ইরানের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ আজ এক টুইটার পোস্টে একথা বলেন। জারিফ তার টুইটার পোস্টে বলেছেন, সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও 2231 নম্বর প্রস্তাব সম্পর্কে যে কথা বলেছিলেন তার কোনো আইনগত বৈধতা নেই বলে আমেরিকা স্বীকার করল। গতকাল বাইডেন প্রশাসন ডোনাল্ড ট্রাম্প আমলের ইরান বিষয়ক কিছু সিদ্ধান্ত বাতিলের ঘোষণা দিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের পরমাণু সমঝোতার বিষয় নিয়ে তেহরান ও আমেরিকার মধ্যে বাকযুদ্ধ তুঙ্গে উঠেছে। বাইডেন প্রশাসন পরমাণু ইস্যুতে ফিরতে চাইলেও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কে আগে পরমাণু সমঝোতা বাস্তবায়নে সহযোগিতা শুরু করবে তা নিয়ে এই বাকযুদ্ধ চলছে। ইরান বলছে পরমাণু সমঝোতার একটি পক্ষ ছিল আমেরিকা, তারা এ থেকে বেরিয়ে গেছে, এখন তাদেরকেই এতে ফিরে আসতে হবে এবং নিঃশর্তভাবে সমঝোতা বাস্তবায়ন ও তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, মার্কিন একাধিপত্যবাদী নীতির মোকাবিলায় আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে ইউরোপীয় ইউনিয়নকে জোরদার ভূমিকা পালন করতে হবে। বহুপক্ষের কূটনৈতিক তৎপরতায় 2015 সালের সই হওয়া পরমাণু সমঝোতা রক্ষার ক্ষেত্রে একই ধরনের ভূমিকা পালন করতে হবে বলেও তিনি মন্তব্য করেন। গতকাল শেষ বেলায় ইউরোপীয় কাউন্সিলের প্রধান চার্লস মিশেলের সঙ্গে টেলিফোন সংলাপে প্রেসিডেন্ট রুহানি এসব কথা বলেন। তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে ইউরোপীয় ইউনিয়নকে পরমাণু সমঝোতা রক্ষা করার ক্ষেত্রে সন্তোষজনক ভূমিকা পালন করতে হবে। ফোনালাপে চার্লস মিশেল পরমাণু সমঝোতা রক্ষায় সব পক্ষ থেকে এর পরিপূর্ণ বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, আমেরিকা এই সমঝোতা থেকে বেরিয়ে গেলেও ইউরোপ তাতে টিকে রয়েছে। ইরান সম্প্রতি ঘোষণা করেছে যে আগামী 21 ফেব্রুয়ারি থেকে ইরান পরমাণু সমঝোতার বাড়তি প্রোটোকল বাস্তবায়ন স্থগিত করবে। আগামী 23 ফেব্রুয়ারি থেকে ইরান পরমাণু সমঝোতার বাড়তি প্রোটোকল বাস্তবায়ন স্থগিত করবে। এ নিয়ে পশ্চিমা কূটনীতিকদের মধ্যে এক রকমের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট অচলাবস্থা সম্পর্কে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা যে যৌথভাবে বিবৃতি দিয়েছেন তার নিন্দা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। গতকাল ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসেন এবং ওই বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। যৌথ বিবৃতিতে পরমাণু সমঝোতা বাস্তবায়নে সহযোগিতা না করার জন্য তারা ইরানকে দোষারোপ করেন। একই সঙ্গে তারা পরমাণু সমঝোতা বাস্তবায়নের জন্য ইরানকে পূর্ণ সহযোগিতায় ফেরার আহ্বান জানান। পশ্চিমা পররাষ্ট্রমন্ত্রীদের এই অভিযোগের জবাবে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমেরিকা ও ইউরোপের অসহযোগিতার কারণেই তেহরান পরমাণু সমঝোতার আওতায় যেসব সহযোগিতা করার কথা ছিল তার অনেকগুলো স্থগিত করেছে। জাওয়াদ জারিফ পশ্চিমা 4 দেশের সমালোচনা করে বলেন, এসব দেশ ইরানের ভুল খুঁজে বের করার প্রচেষ্টায় লিপ্ত রয়েছে, কিন্তু এ ব্যাপারে তাদের যে প্রচন্ড রকমের ব্যর্থতা রয়েছে সেদিকে তারা নজর দিতে ইচ্ছুক নয়। তিনি বলেন, এই চেষ্টা বাদ দিয়ে ইউরোপের 3 দেশকে পরমাণু সমঝোতা বাস্তবায়নের পথে ফিরে আসতে হবে। চীন বলেছে, ইরানের পরমাণু ইস্যুতে বর্তমানে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে তা নিরসনের একমাত্র উপায় হচ্ছে এই সমঝোতায় আমেরিকার ফিরে আসা। পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার কারণেই চলমান অচলাবস্থার সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেছে বেইজিং। গতকাল চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং সংবাদ ব্রিফিংয়ে বলেন, চীন মনে করে বর্তমান সংকট নিরসনে একমাত্র সঠিক দৃষ্টিভঙ্গি হচ্ছে এই সমঝোতায় আমেরিকার ফিরে আসা। 2018 সালে আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বের হয়ে গেলে সংকট গভীর হয়। ইরানও পাল্টা ব্যবস্থা হিসেবে ধাপে ধাপে নানা রকমের সহযোগিতা বন্ধ করে দেয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলন সুদূর পরাহত, তাই তাদের আন্দোলন দূর আকাশের নীলিমা, যা দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না। বিস্তারিত শুনুন আশরাফুর রহমানের ডেস্ক রিপোর্টে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলন সুদূর পরাহত, তাই তাদের আন্দোলন দূর আকাশের নীলিমা, যা দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না। তিনি আজ সকালে তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনমুখী রাজনীতির জন্য ইস্যু নির্বাচনে ব্যর্থ হয়ে 1 যুগ কাটিয়ে দিয়েছে বিএনপি। শেখ হাসিনা সরকার দেউলিয়াত্বের শেষ পর্যায়ে বিএনপির নেতাদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার সরকার নয়, বিএনপির রাজনীতি এখন গভীর সমুদ্রে কম্পাসবিহীন নাবিকের মতো। মিথ্যাচার তাদের রাজনীতি গ্রাস করেছে। নেতাদের উপর কর্মীদের চরম আস্থাহীনতা, গঠনতন্ত্রে অযোগ্যতা বিষয়ক ধারা থেকে দুর্নীতিবাজ শব্দ বাদ দিয়ে বিএনপি আজ আত্মস্বীকৃত দুর্নীতিবাজ বলে প্রতিষ্ঠা করেছে নিজেদেরকে। বিএনপির 1 দফা আন্দোলনের জন্য কর্মীদের প্রস্তুতি নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, 1 দফা বলুন আর 11 দফা বলুন, বিএনপির আন্দোলনের মরাগাঙ্গে আর জোয়ার আসবে না। তথাকথিত 1 দফার আন্দোলনও জনবিচ্ছিন্ন হয়ে মুখ থুবড়ে পড়বে। আওয়ামী লীগ সভাপতির প্রতি দেশের জনগণের আস্থা শতভাগ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন,
সাম্প্রতিক পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের বিপুল বিজয় তারই প্রমাণ। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ farstoday.com/bn। ফিরছি আবারও বিশ্ব সংবাদে, আবারও বাংলাদেশ প্রসঙ্গ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তাঁর ভাষায় বলেছেন, আমাদের ইতিহাস বলছে এই দেশের মানুষ কখনোই স্বৈরশাসক গ্রহণ করেনি। স্বৈরশাসকের পতন চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে। শেখ হাসিনা আর ক্ষমতায় থাকতে পারবেন না। তার পতনের ঘণ্টা বাজছে। জাতীয়তাবাদী তাঁতি দলের 41তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ এবং তার রুহের মাগফিরাত কামনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রিজভী। বিএনপির এই নেতা তাঁর ভাষায় আরো বলেন, শেখ হাসিনা যেভাবে অত্যাচার, নিপীড়ন এবং বিরোধী শক্তি ও মতকে ধ্বংস করতে উদ্যত হয়েছেন, এর কারণটাই হচ্ছে তার পায়ের নিচে মাটি নেই। সেজন্য তিনি এখন অন্ধ রাষ্ট্রশক্তিকে আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে দমিয়ে রেখে ক্ষমতায় থাকতে চাচ্ছেন। এইটা তিনি আর পারবেন না। তার বিদায় ঘণ্টা বেজে গেছে। এখন তার পতনের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে অজ্ঞাত গেরিলা হামলায় মোহাম্মদ ইউসুফ ও সুহাইল আহমদ নামে 2 পুলিশ সদস্য নিহত হয়েছেন। অন্য 2টি সংঘর্ষে 3 গেরিলা ও পুলিশের 1 এসপিও নিহত হয়েছেন। কলকাতা থেকে জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম। জম্মু কাশ্মীরে অজ্ঞাত গেরিলা হামলায় মোহাম্মদ ইউসুফ ও সোহাইল আহমেদ নামে 2 পুলিশ সদস্য নিহত হয়েছেন। অন্য 2টি পৃথক ঘটনায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 3 গেরিলা ও পুলিশের 1 বিশেষ কর্মকর্তা এসপিও নিহত হয়েছেন। আজ শুক্রবার শ্রীনগরের বাঘত বাদজুল্লায় প্রকাশ্য দিবালোকে অজ্ঞাত 1 গেরিলার এলোপাথাড়ি গুলিবর্ষণের ফলে পুলিশের 2 জওয়ান নিহত হয়, চাঞ্চল্য সৃষ্টি হয়। হামলাকারী স্বয়ংক্রিয় বন্দুকধারী গেরিলা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। জম্মু কাশ্মীর পুলিশ সন্ত্রাসী হামলায় 2 পুলিশ সদস্যের মৃত্যুর কথা জানিয়েছে। কাশ্মীর রেঞ্জের পুলিশের আইজি বিজয় কুমার বলেন, ওই হামলার ঘটনায় লস্কর-এ-তৈয়বার 2 সন্ত্রাসী যুক্ত। এনডিটিভি হিন্দি ওয়েবসাইট সূত্রে প্রকাশ, হামলাকারী খুব কাছ থেকে গুলিবর্ষণ করলে 2 পুলিশ সদস্য নিহত হন। ওই পুলিশ জওয়ানরা একটি চায়ের দোকানে ছিলেন। আহত জওয়ানদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তারা মারা যান। শ্রীনগরে গত 3 দিনের মধ্যে এটি দ্বিতীয় হামলার ঘটনা। অন্যদিকে দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানের বাদিগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 3 গেরিলা নিহত হয়েছে। পুলিশের 1 কর্মকর্তা বলেন, সংশ্লিষ্ট এলাকায় গতকাল বৃহস্পতিবার রাত থেকে নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। একই সঙ্গে বৃহস্পতিবার গভীর রাতে মধ্য কাশ্মীরের বাডগামের বীরবাহতে নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষে মোহাম্মদ আলতাফ আহমেদ নামে পুলিশের 1 এসপিও নিহত এবং মঞ্জুর আহমেদ নামে 1 পুলিশ কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা অমিত শাহকে সমন পাঠিয়েছে আদালত। আজ বিধাননগরে বিধায়ক এমপিদের জন্য বিশেষ আদালতের বিচারক ওই সমন জারি করে। আগামী 22 ফেব্রুয়ারি সকাল 10টায় অমিত শাহ অথবা তার প্রতিনিধিকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতায় বিজেপির রাজ্য দপ্তরে ওই সমন এসেছে। কিন্তু অমিত শাহ সত্যিই আদালতে হাজিরা দেবেন কিনা সে বিষয়ে রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেন, অমিতজি আদালতে আসবেন কিনা সেটা আইনজীবীরা ঠিক করবেন। তবে আমরা মাঠে আছি, আদালতেও আছি। আইনের জবাব আইনের পথেই হবে। তৃণমূল রাজনৈতিকভাবে পারছে না বলেই আদালতের পথে হাঁটছে। অন্যদিকে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু বলেন, 2018 সালের 11 আগস্টে কলকাতায় মেয়ো রোডে অনুষ্ঠিত বিজেপির একটি জনসভায় অমিত শাহের মন্তব্য প্রসঙ্গে এই মামলা। ওই বক্তব্যে অমিত শাহ অভিষেকের বিরুদ্ধে বিভিন্ন চিট ফান্ড সংস্থার দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ করেন, আর এতেই অভিষেকের সম্মানহানি হয়। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ফাঁসের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ফেব্রুয়ারির 23 তারিখ থেকে ইরান স্বেচ্ছায় পরমাণু সমঝোতার বাড়তি প্রোটোকল বাস্তবায়ন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ফলে উদ্বিগ্ন হয়ে উঠেছে আমেরিকা ও ইউরোপ। তারা গতকাল অনলাইন কনফারেন্স শেষে এক যৌথ বিবৃতি দিয়েছে। ওই বিবৃতির নিন্দা জানিয়েছে ইরান। বিস্তারিত শুনুন আশরাফুর রহমানের পরিবেশনায়। ইরানের সংসদে একটি বিল পাশ হয়েছে এই মর্মে যে আগামী 23 ফেব্রুয়ারি থেকে ইরান সরকার স্বেচ্ছায় পরমাণু সমঝোতার বাড়তি প্রোটোকল বাস্তবায়ন স্থগিত করে দেবে। আপাত দৃষ্টিতে ইরানের দেয়া ওই হুমকি বাস্তবায়নের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, ওয়াশিংটনের দ্বিমুখী আচরণ ততই বৃদ্ধি পাচ্ছে। বাইডেন সরকার গতকাল তার তথাকথিত সদিচ্ছা প্রদর্শনের কিছু প্রতীকী পদক্ষেপের কথা তুলে ধরেছেন। জাতিসংঘে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স রিচার্ড মাইলস নিরাপত্তা পরিষদকে একটি চিঠি লিখেছেন। ওই চিঠিতে তিনি তথাকথিত স্ন্যাপব্যাক মেকানিজম সক্রিয় করা এবং ইরানের বিরুদ্ধে সমস্ত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে আরোপ করার ব্যাপারে ট্রাম্প সরকারের অবস্থান থেকে সরে আসার কথা ব্যক্ত করেছেন। অপরদিকে আমেরিকা বলেছে, উত্তেজনা কমিয়ে আনতে তারা নিউ ইয়র্কে ইরানি কূটনীতিকদের আসা যাওয়ার উপর ট্রাম্প সরকারের আরোপ করা সীমাবদ্ধতাগুলো হ্রাস করবে। পাশাপাশি গতকাল মার্কিন উচ্চপদস্থ এক কর্মকর্তা বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন যদি আমেরিকাকে আমন্ত্রণ জানায় তাহলে তারা ইরানের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে। আপাতদৃষ্টিতে ইতিবাচক এইসব পদক্ষেপের পাশাপাশি ওয়াশিংটন ইরানের প্রতি চাপ ও হুমকিও অব্যাহত রেখেছে। তারই অংশ হিসেবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সহ ইউরোপীয় ত্রয়িকা অর্থাৎ জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেন গতরাতে এক ভার্চুয়াল কনফারেন্স করেন। ওই কনফারেন্সের পর তারা একটি যৌথ বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের পক্ষ থেকে স্বেচ্ছায় বাড়তি প্রোটোকল বাস্তবায়ন স্থগিতকরণের সিদ্ধান্ত উদ্বেগজনক। সেই সঙ্গে ইরানের পরমাণু স্থাপনায় আইএই এর পরিদর্শক সীমাবদ্ধ করার পদক্ষেপকে বিপজ্জনক বলে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা থেকে বিরত থাকার জন্য ইরানের প্রতি আহ্বান জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি হোয়াইট হাউসে গেলে পরমাণু সমঝোতায় ফিরে আসবেন, কিন্তু তার সরকার গঠিত হওয়ার প্রায় 1 মাস পরও এ বিষয়ে সুষ্ঠু পদক্ষেপ নেওয়া হয়নি। উল্টো বরং ট্রাম্পের সর্বোচ্চ চাপ প্রয়োগের ব্যর্থ নীতি অনুসরণ করছেন। আসলে আমেরিকা সম্পর্কে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনির বক্তব্যই যথার্থ। তিনি বলেছিলেন, আমেরিকাকে বিশ্বাস করা যায় না। সেই সংশয় থেকে সম্প্রতি তিনি বলেছেন, এবার আমরা অপর পক্ষের কথা কিংবা প্রতিশ্রুতি শুনে কাজ করব না। তাদের কাজ ও পদক্ষেপ এবার আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/রেডিও তেহরান bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। দৃষ্টিপাতে আবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কৃষি পণ্য আলু নিয়ে আবারও সংকটে পড়েছেন উৎপাদনকারী কৃষক। গত বছরে আলুর দাম বেড়ে যাবার কারণে এবারের মৌসুমে চাষিরা অধিক জমিতে আলু চাষ করেছে। তবে এবার বাজারে আলুর দাম কম থাকায় হতাশ এবং দুশ্চিন্তাগ্রস্ত কৃষকরা। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কৃষিপণ্য আলু নিয়ে আবারও সংকটে পড়েছেন উৎপাদনকারী কৃষক। গত বছরে আলুর দাম বেড়ে যাবার কারণে এবারের মৌসুমে চাষিরা অধিক জমিতে আলু চাষ করেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি অর্থবছরে 4,68,000 হেক্টর জমিতে
1,13,71,000 টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যা গত বছরের প্রকৃত উৎপাদনের চেয়ে প্রায় 4.5 লাখ টন বেশি। পোকামাকড় আক্রমণ কম হয়েছে, তারপরে এবার যে আবহাওয়া ছিল এই আবহাওয়াটা ছিল কৃষকের অনুকূলে। অধিদপ্তরের হিসাব মতে দেশে বছরে আলুর চাহিদা মাত্র 77 লাখ টন, অর্থাৎ বছরে 26 থেকে 37 লাখ টন আলু উদ্বৃত্ত থেকে যাচ্ছে। বছরে রপ্তানি হচ্ছে মাত্র 35 থেকে 50 হাজার টন। তবে এ সময় বাজারে আলুর দাম কম থাকায় হতাশ কৃষক। লোকসানের আশঙ্কায় তারা দুশ্চিন্তাগ্রস্ত। বাজার আলু বিক্রি আছে 10 টাকা 12 টাকা কেজি, কিন্তু পাইকারি বাজার হয়তো কিনতে চাইতেছে 8 টাকা 9 টাকা কেজি। যদি এইভাবে বাজার অব্যাহত থাকে তাহলে আমাদের প্রত্যেকটা কৃষকের লোকসান করতে হবে। কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ গণমাধ্যমকে জানিয়েছেন, গত বছর তারা আলুর উৎপাদন খরচ ঠিক করেছিলেন কেজি প্রতি 8.32 টাকা এবং পরে বাজারে বিক্রির জন্য গড় দাম 21 থেকে 22 টাকা নির্ধারণ করে দেয়া হয়। তারপরও প্রতি বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে উৎপাদন মৌসুমে আলুর দরপতন ঘটে থাকে। তিনি জানান, যে হারে আলুর উৎপাদন বাড়ছে সে অনুযায়ী এর বহুমুখী ব্যবহার এবং রপ্তানি ব্যবস্থা না হলে কৃষককে বিপাকে পড়তে হবে। তবে কৃষি মন্ত্রণালয় বলছেন, কৃষকের দুঃখ দূর করতে তারা রপ্তানি ও শিল্পে ব্যবহারযোগ্য এবং আগাম জাতের আলুর চাষে জোর দিচ্ছে। এজন্য 2019 থেকে 2024 সাল পর্যন্ত 5 বছর মেয়াদী 595 কোটি টাকার একটি প্রকল্প চলমান রয়েছে। এই প্রকল্পের আওতায় নীলফামারীর ডোমারে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বা বিএডিসির খামারে আগাম জাতের উচ্চ ফলনশীল রপ্তানি এবং শিল্পে ব্যবহার উপযোগী আলু এবং আলু বীজের চাষ হচ্ছে। দেশের সম্ভাবনাময় ফসল আলু চাহিদা মিটিয়ে প্রতি বছর প্রচুর উদ্বৃত্ত থাকলেও এ থেকে কৃষক এবং দেশের অর্থনীতি কাঙ্ক্ষিত সুফল পাচ্ছে না, কারণ বাণিজ্যিকভাবে দেশে আলুর বহুমুখী ব্যবহার নেই। অন্যদিকে রপ্তানির ক্ষেত্রে যে ধরনের আলুর চাহিদা রয়েছে সেটির উৎপাদন এখনো নিশ্চিত করা যায়নি। অন্যদিকে চাহিদার চেয়ে বেশি উৎপাদন এবং সংরক্ষণাগারের অভাবে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক। প্রতিবেদনটি শুনলেন। এখন রয়েছে পাশ্চাত্যের জীবন ব্যবস্থা শীর্ষক ধারাবাহিক